গোলীয় দর্পণের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এখানে তোমরা যে চিত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে অ্যাকচুয়ালি গোলীয় দর্পণ। এখানে এটি একটি গোলকের অংশবিশেষ, একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবা এটা একটি গোলকের কিন্তু অংশবিশেষ, অর্থাৎ একটি গোলক থেকে কর্তন করে নেওয়া হয়েছে একটি গোলকের অংশবিশেষ, যাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে, তাহলে তাকেই আমরা বলবো গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণকে বুঝতে হলেই তোমাদের সবচেয়ে বেশি যে সমস্যাটা তোমরা পড়ো সেটা হচ্ছে গোলীয় দর্পণ নিয়ে তোমরা সমস্যায় পড়ো। গোলীয় দর্পণের চিত্রগুলো তোমরা কিভাবে অঙ্কন করবা, কোনটাকে বক্রতার কেন্দ্র বলে, কোনটাকে ফোকাস বলে, কোনটাকে মেরু বলে, আসলে তোমরা সত্যিকার অর্থে এই বিষয়গুলি তোমাদের বুঝতে খুব বেশি হিমশিম খেতে হয়। তো আমরা যদি একটু লক্ষ্য করি, একটু ভালোভাবে লক্ষ্য করলে আমরা এটা খুব সহজেই বুঝতে পারবো। এটি হচ্ছে একটি গোলীয় দর্পণ। তাহলে দেখো, লক্ষ্য করলে এটা একটি গোলকের অংশ বিশেষ। আমরা যে ক্রিকেট বল দিয়ে খেলি, অনেকটা দেখতে সেই ক্রিকেট বলকে কেটে ফেললে, এক পাশ দিয়ে কেটে ফেললে যে অংশটার মতো পাওয়া যাবে সেরকমটা দেখা যাচ্ছে। তা আমরা বলতে পারি এটা একটি গোলকের অংশ বিশেষ। দেখো, যেই গোলকের অংশ বিশেষ সেই গোলকের কিন্তু একটা কেন্দ্র রয়েছে, সেই গোলকের কিন্তু একটা সেন্টার রয়েছে, সেটাকেই আমরা বলতেছি বক্রতার কেন্দ্র। সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদের সবাইকে বিজ্ঞান আঙ্গিনায় স্বাগত। আজকে আমরা এসএসসি ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন অধ্যায়টি বুঝতে হলে সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টি সম্পর্কে জানতে হবে সেটি হচ্ছে যে আলো কি, বা আমরা কোনো একটি বস্তু কিভাবে দেখতে পাই। প্রাচীন যুগ থেকেই বিজ্ঞানীরা বিভিন্ন সময় ধারণা করতেন যে বস্তু দেখার জন্য চোখ নিজে আলোক রশ্মি পাঠায়, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী আল হাজেন বলেন বস্তু থেকে আমাদের চোখে আলো আসে বলেই অ্যাকচুয়ালি আমরা বস্তুটাকে দেখতে পাই। তো আমরা আসলে দুই ধরনের বস্তু নিয়ে আলোচনা করতে পারি, একটা হচ্ছে দীপ্তিমান বস্তু এবং আরেকটি রয়েছে দীপ্তিহীন বস্তু। যেসব বস্তু নিচ থেকে আলো নিঃসরণ করে, যে সকল বস্তু নিচ থেকে আলো নিঃসরণ করতে পারে তাদেরকে আমরা দীপ্তিমান বস্তু বলতে পারি। যেমন সেটি হতে পারে সূর্য। দেখো, সূর্য থেকে কিন্তু আলো আসে, নক্ষত্র থেকে আলো আসে, জ্বলন্ত মোমবাতি থেকে আলো আসে, জ্বলন্ত প্রদীপ থেকে আলো আসে। আমরা যদি একটা কাঠ পোড়াই সেই কাঠ থেকেও কিন্তু আলো আসবে। আরেকটা রয়েছে দীপ্তিহীন বস্তু, যেমন তুমি আমি, কাঠ, চেয়ার, টেবিল, ভাবে আমরা অন্যান্য যা যা রয়েছে সেগুলো থেকে কিন্তু আলো আসে না, যেমন জিপ, চেয়ার, টেবিল, চক, এগুলো হচ্ছে দীপ্তিহীন বস্তু। এরপর আসি আমরা আসলে আমাদের অধ্যায়ের নামই হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন বিষয়টা কি? প্রাথমিকভাবে যদি আমরা আলোর প্রতিফলন বিষয়টা একটু বুঝতে চাই তাহলে আমাদেরকে আমরা ছোটবেলায় ঘড়ির ঘড়ি দিয়ে, অর্থাৎ ঘড়ির যে গ্লাস রয়েছে সেই গ্লাস দিয়ে সূর্যের আলো ব্যবহার করে আরেকজনের চোখে আমরা ফেলেছি। এটাই আলোর প্রতিফলন। যেভাবে খাতায় লিখতে হবে বা যেভাবে আমরা পরীক্ষা আসলে যেভাবে লিখবো সেই সংজ্ঞাটা যদি আমরা বলি যে আলোক রশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমের বিভেদ তলে আপাতিত হয়, তখন দুই মাধ্যমের বিভেদ তল হতে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। এখানে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের একটি লাইট রয়েছে, লাইট থেকে আলো আপাতিত হয়ে এখানে দুইটি মাধ্যম, একটি মাধ্যম হচ্ছে এয়ার, আরেকটি মাধ্যম হচ্ছে ওয়াটার, অর্থাৎ একটি মাধ্যম হচ্ছে বাতাস মাধ্যম, আরেকটি হচ্ছে আমাদের পানি মাধ্যম, এবং দুইটি মাধ্যমের যে বিভেদ তল, বিভেদ তল মানে যেখানে দুইটা মাধ্যমকে ভাগ করা হয়েছে বা আলাদা করা হয়েছে, বিভেদ করা হয়েছে। দুইটি মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মি আপাতিত হয়ে, যে আলোক রশ্মিটা এখানে লাইট থেকে আলো, যে আলোটি এসেছে সেটাই হচ্ছে আপাতিত আলোক রশ্মি। এই আপাতিত আলোক রশ্মিটি আপাতিত হয়ে, দেখো এখানে কিছু আলো প্রতিসরিত হয়েছে এবং কিছু আলো প্রতিফলিত হয়েছে, অর্থাৎ আলো বাধা প্রাপ্ত হয়ে আবার পূর্বের মাধ্যমে যে ফিরে আসছে, এই ফিরে আসার ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে যে রশ্মিটি আমরা আপাতিত করেছি সেটি হচ্ছে আপাতিত রশ্মি, অর্থাৎ যে রশ্মিটি লাইট থেকে এসেছে সেটি হচ্ছে আপাতিত রশ্মি, এবং যে রশ্মিটি আবার পূর্বের মাধ্যমে ফিরে এসেছে সেটি হচ্ছে প্রতিফলিত রশ্মি। যে বিন্দুতে বিভেদ তলের যে বিন্দুতে এসে আলোক রশ্মিটি আপাতিত হয়েছে সেই বিন্দুকে আমরা বলবো আপতন বিন্দু। দেখো, ভালোভাবে লক্ষ্য করো, যে বিন্দুতে আলোক রশ্মিটি এসে পড়েছে সেটি হচ্ছে আপতন বিন্দু। আপতন বিন্দুতে অঙ্কিত লম্ব কি? অবিলম্ব বলা হয়। এবং এই আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপাতন কোণ বলে। আমরা যদি এখানে একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা এটা বুঝতে পারবো। দেখো, আপাতিত রশ্মি অবিলম্বের সাথে এখানে 39 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এটাকে বলা হয় আপাতন কোণ। আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে, আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে আপতন কোণ বলে। এই কোণকে আমরা আই দ্বারা প্রকাশ করব। কেন এই কোণকে আমরা আই দ্বারা প্রকাশ করব? যেহেতু এই কোণের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল।
প্রতিফলন কোণটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে, এই প্রতিফলিত রশ্মি, যে রশ্মিটি প্রতিফলিত হয়েছে তাকে আমরা প্রতিফলিত রশ্মি বলতেছি। এই প্রতিফলিত রশ্মিটি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে আমরা প্রতিফলন কোণ বলবো। এখানে একটু ভালোভাবে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবা আপাতন কোণের মান যা, আপাতন কোণের মান যদি 35 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণের মানও কিন্তু 35 ডিগ্রি হবে। আপাতন কোণের মান যদি 33 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণের মানও 33 ডিগ্রি হবে। 29 ডিগ্রি হলে 29 ডিগ্রি হবে। একটু ভালোভাবে লক্ষ্য করো, আপাতন কোণের মান যদি বাড়ে তাহলে প্রতিফলন কোণের মানও কিন্তু বাড়তেছে। আপাতন কোণের মান যদি বৃদ্ধি পায় তাহলে প্রতিফলন কোণের মানও বৃদ্ধি পাবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে তোমরা প্রায়শই যে ভুলটা করে থাকো, তোমরা বিভেদ তলের সাথে কোণটাকে চিন্তা করো আপাতন কোণ, এই বিভেদ তলের সাথে চিন্তা করো এটা প্রতিফলন কোণ। কিন্তু কখনোই এটা ভাবা যাবে না যে বিভেদ তলের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটাই আপতন কোণ, সেটাই প্রতিফলন কোণ। অবশ্যই তোমাকে মনে রাখতে হবে আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে, অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাই হচ্ছে আপতন কোণ। প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাই হচ্ছে প্রতিফলন কোণ। আমরা আপাতন কোণ এবং প্রতিফলন কোণ নিয়ে আমরা আলোচনা করেছি। এখানে একটু লক্ষ্য করলে দেখো এই চিত্রে আমরা দিয়ে দিয়েছি আপাতিত আপাতিত আলোক রশ্মি, আপাতন কোণ, অবিলম্ব, প্রতিফলন কোণ, প্রতিফলিত রশ্মি, প্রতিফলক তল, অর্থাৎ যে তলে আলোক রশ্মিটি প্রতিফলিত হয়েছে সেটি হচ্ছে প্রতিফলক তল। আমরা এখানে বিভেদ তলকে প্রতিফলক তল হিসেবে চিন্তা করতে পারি। প্রতিফলনের দুটি সূত্র রয়েছে। প্রথম সূত্র হচ্ছে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতল অবস্থান করে। আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করবে। 2 নম্বর যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে প্রতিফলন কোণ এবং আপাতন কোণের সমান। এটি আমরা ইতিপূর্বেই আলোচনা করেছি। আপাতন কোণ নিয়ে কথাবার্তা বলা হয়েছে, প্রতিফলন কোণ নিয়ে আমরা কথা বলেছি। নিয়মিত বা সুষম প্রতিফলন, যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো মসৃণ তলে আপাতিত হয়ে, যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো মসৃণ তলে আপাতিত হয়ে প্রতিফলনের পর যদি সমান্তরাল থাকে তাকে আমরা নিয়মিত প্রতিফলন বলবো। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, একটি লাইট থেকে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আপাতিত হয়েছে, আপাতিত হয়ে দেখো প্রতিফলনের পরও কিন্তু সমান্তরাল রয়েছে, অর্থাৎ লাইটের প্রত্যেকটি রশ্মির মধ্যবর্তী দূরত্ব কিন্তু সমান। আপাতিত রশ্মির প্রত্যেকটি রশ্মির মধ্যবর্তী দূরত্ব সমান এবং প্রতিফলনের পরও কিন্তু একই দূরত্ব বজায় রেখেছে। অর্থাৎ আপাতিত রশ্মিগুলো সমান্তরাল রয়েছে, প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরাল রয়েছে। যদি এরকম থাকে তাহলে সেটাকে বলবো আমরা আলোর নিয়মিত প্রতিফলন। কিন্তু এখানে যদি লক্ষ্য করি আপাতিত রশ্মিগুলো সমান্তরাল থাকলেও প্রতিফলিত রশ্মিগুলো কিন্তু সমান্তরাল নেই, তাই আমরা এটাকে বলবো আলোর অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন। যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো অমসৃণ তলে আপাতিত হয়ে প্রতিফলনের পর যদি সমান্তরাল না থাকে তাকে তাহলে আমরা আলোর অনিয়মিত প্রতিফলন বলবো। আমরা এখন আলোচনা করব দর্পণ নিয়ে। যে মসৃণ তলে আলো নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। আমাদের বাসাবাড়িতে যে আয়না রয়েছে সেটাই হচ্ছে দর্পণ। 2 ধরনের দর্পণ নিয়ে আমরা আলোচনা করব, একটি সমতল দর্পণ এবং আরেকটি হচ্ছে গলীয় দর্পণ। দর্পণের পিছনে পাড়া লাগানো বা সিলভারিং করা থাকে। এখন পাড়া লাগানো বা সিলভারিং করা জিনিসটা কি? স্বচ্ছ কাচের এক পাশে রূপার প্রলেপ দিয়ে দর্পণ তৈরি করার প্রক্রিয়াকে পাড়া লাগানো বা সিলভারিং বলে। অর্থাৎ তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে তুমি যেই পাশে তোমার চেহারা মোবারক দেখতে পাচ্ছ তার ঠিক অপোজিট সাইডে, অর্থাৎ তার বিপরীত পাশে একটা পাড়া লাগানো আছে, একটি প্রলেপ দেওয়া আছে, সিলভারের একটি প্রলেপ দেওয়া আছে। সেটা কি আমরা বলি সিলভারিং। অর্থাৎ স্বচ্ছ কাচের একপাশে রূপার প্রলেপ দিয়ে দর্পণ তৈরি করার যে প্রক্রিয়া সেটাকে আমরা সিলভারিং বলতে পারি। 2 ধরনের দর্পণ নিয়ে আমরা কথা বলবো। বাসা বাড়িতে আমরা যে দর্পণ ব্যবহার করে থাকি সেটা অবশ্যই সমতল, সমমানি সমান, একেবারে সমান্তল, সমান্তল দর্পণ। প্রতিফলক পৃষ্ঠটি যদি মসৃণ হয় এবং সমতল হয় এবং এতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাহলে আমরা তাকে সমতল দর্পণ বলবো। অর্থাৎ আমরা বাসা বাড়িতে যে আয়নাটা ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে সমতল দর্পণ। কিছুক্ষণ আগে আমরা আলোর যে উদাহরণ দিয়েছি এইটাও একটি সমতল দর্পণ, অর্থাৎ যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে সেটাই হচ্ছে সমতল দর্পণ। এখানে যদি লক্ষ্য করি এই যে নিচে আমরা অ্যারো চিহ্নের মতো দিয়েছি এটাই হচ্ছে কিন্তু পাড়া লাগানো এবং এখানে এটাই হচ্ছে সমতল দর্পণ। তাহলে আশা করি তোমরা সমতল দর্পণটা বুঝতে পেরেছো। তারপরে যদি আমরা একটু আলোচনা করি তাহলে হচ্ছে গলীয় দর্পণ। প্রতিফলক পৃষ্ঠটি যদি মসৃণ হয় এবং গলীয় হয় এবং এতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাহলে সেই দর্পণকে আমরা গলীয় দর্পণ বলতে পারি। গলীয় দর্পণের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এখানে তোমরা যে চিত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে অ্যাকচুয়ালি গলীয় দর্পণ।
এখানে এটি একটি গোলকের অংশ বিশেষ, একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবা এটা একটি গোলকের কিন্তু অংশ বিশেষ, অর্থাৎ একটি গোলক থেকে কর্তন করে নেওয়া হয়েছে। একটি গোলকের অংশ বিশেষ যাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে, তাহলে তাকেই আমরা বলবো গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণকে বুঝতে হলেই তোমাদের সবচেয়ে বেশি যে সমস্যাটা তোমরা পড়ো সেটা হচ্ছে গোলীয় দর্পণ নিয়ে তোমরা সমস্যায় পড়ো। গোলীয় দর্পণের চিত্রগুলো তোমরা কিভাবে অঙ্কন করবা, কোনটাকে বক্রতার কেন্দ্র বলে, কোনটাকে ফোকাস বলে, কোনটাকে মেরু বলে। আসলে তোমরা সত্যিকার অর্থে এই বিষয়গুলি তোমাদের বুঝতে খুব বেশি হিমশিম খেতে হয়। তো আমরা যদি একটু লক্ষ্য করি, একটু ভালোভাবে লক্ষ্য করলে আমরা এটা খুব সহজেই বুঝতে পারবো। এটি হচ্ছে একটি গোলীয় দর্পণ। তাহলে দেখো, লক্ষ্য করলে এটা একটি গোলকের অংশ বিশেষ। আমরা যে ক্রিকেট বল দিয়ে খেলি, অনেকটা দেখতে সেই ক্রিকেট বলকে কেটে ফেললে, এক পাশ দিয়ে কেটে ফেললে যে অংশটার মতো পাওয়া যাবে সেরকমটা দেখা যাচ্ছে। তা আমরা বলতে পারি এটা একটি গোলকের অংশ বিশেষ। দেখো, যেই গোলকের অংশ বিশেষ সেই গোলকের কিন্তু একটা কেন্দ্র রয়েছে, সেই গোলকের কিন্তু একটা সেন্টার রয়েছে, সেটাকেই আমরা বলতেছি বক্রতার কেন্দ্র। এই যে গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণের পৃষ্ঠের মধ্যবিন্দু, এই যে পৃষ্ঠের মধ্যবিন্দু যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করেছি, একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবা। এখানে এই যে পৃষ্ঠের মধ্যবিন্দু, গোলীয় দর্পণের পৃষ্ঠের মধ্যবিন্দুটাকেই বলা হয় মেরু। আমরা আবার একটু বলি, গোলীয় দর্পণটি যেই গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রকে বলবো আমরা বক্রতার কেন্দ্র। এবং গোলীয় দর্পণের পৃষ্ঠ তলের এই পৃষ্ঠের যে মধ্যবিন্দুটা রয়েছে তাকে আমরা বলবো মেরু। তার এরপর রয়েছে প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিসটা কি? প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে, প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, প্রধান অক্ষ হচ্ছে বক্রতার কেন্দ্র ও মেরুগামী, এই মেরুগামী সরলরেখাকে আমরা বলতেছি প্রধান অক্ষ। বক্রতার কেন্দ্র আর হচ্ছে মেরুগামী একটি সরলরেখা, সেটাকে আমরা বলতেছি প্রধান অক্ষ। এরপর আসে আমরা প্রধান ফোকাস বলতে আমরা কি বুঝি। প্রধান ফোকাসটাকে আমরা এভাবে বুঝতে পারি যে এই প্রধান অক্ষের সমান্তরালে, ওকে, প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি দর্পণে আপাতিত হয়ে প্রতিফলনের পর ওই প্রতিফলিত রশ্মিটি প্রধান অক্ষের যেই বিন্দুটা দেওয়া যায় ওটার নামই হচ্ছে তোমার প্রধান ফোকাস। প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি আমরা আপাতিত করলাম, সেই আলোক রশ্মিটা প্রধান অক্ষের যে বিন্দু দেওয়া যাবে, অর্থাৎ প্রতিফলনের পরে যে বিন্দুটা দেওয়া যাবে ওইটার নামই হচ্ছে প্রধান ফোকাস। এই প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্বটা সেটাকে আমরা বলবো ফোকাস দূরত্ব। প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্বটা রয়েছে সেটাই হচ্ছে ফোকাস দূরত্ব। আর এই যে বক্রতার কেন্দ্র, এই বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্বটা রয়েছে সেটাকে আমরা বলবো বক্রতার ব্যাসার্ধ। কথাটা আমরা আবার বলি, ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্বটা রয়েছে সেটাকে আমরা বলবো ফোকাস দূরত্ব, আর বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্বটা রয়েছে সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। আমরা দুই ধরনের দর্পণ নিয়ে আলোচনা করব, দুই ধরনের গোলীয় দর্পণ নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে অবতল দর্পণ, আরেকটি হচ্ছে উত্তল দর্পণ। একটি হচ্ছে অবতল দর্পণ, আরেকটি হচ্ছে উত্তল দর্পণ। তাহলে যে দর্পণের অবতল পৃষ্ঠটি প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে তাকেই হচ্ছে অবতল দর্পণ বলে। যে দর্পণের অবতল পৃষ্ঠ, এখন অবতল মানে কি? অবতল মানে নিচু পৃষ্ঠ, অর্থাৎ এখানে দেখো এই যে এটা বাটির মতো দেখা যাচ্ছে না, এটা হচ্ছে তোমার নিচু পৃষ্ঠ। এই নিচু পৃষ্ঠটাই কিন্তু এখন এখানে প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করতেছে। এটার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করলে আমরা ভালোভাবে বুঝতে পারবো, এই যে বাটির মতো যেটা দেখা যাচ্ছে এইটাই হচ্ছে এই যে এখানে নিচু পৃষ্ঠটা কিন্তু প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করতেছে। আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে উঁচু পৃষ্ঠ, এটাকে বলা হয় উত্তল পৃষ্ঠ। এখন এই উত্তল পৃষ্ঠটা যদি তোমার প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে তাহলে আমরা সেটাকে বলবো উত্তল দর্পণ। সহজ। আবার বলতেছি আমরা কথাটা, যে নিচু পৃষ্ঠটা, এই যে নিচু পৃষ্ঠটা দেখতে পাচ্ছ, এই নিচু পৃষ্ঠটা হচ্ছে অবতল পৃষ্ঠ। এই অবতল পৃষ্ঠটা যদি প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে তাহলে আমরা সেটাকে বলবো অবতল দর্পণ। আর এই উত্তল পৃষ্ঠ বা উঁচু পৃষ্ঠটা যদি প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে তাহলে আমরা সেটাকে বলবো উত্তল দর্পণ। আশা করি বুঝতে পেরেছো।